Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. যখন আমি ওই ছত্রপতি শিবাজি স্টেশনে ঢুকছে ট্রেন, আমাকে বাবা মনে করিয়ে দিয়েছেন যে ইউ হ্যাড সাম সর্ট অফ ডিজায়ার ড্রিম টু ডু সামথিং ফর দ্য লস্ট সোলস। বাবা বাবা করে একদম, আর না ভাগম দৌড় যে আওয়াজগুলো, ফায়ারিং এর আওয়াজ অব্দি পেয়েছি, মানে ওই পোর্টালটা খুলে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে যেগুলো দেখিয়েছে না মুভিতে তার থেকেও বেশি হয়েছে। দেখলাম গোল্ডেন ডিভাইন ব্রাইট লাইট ছড়িয়ে গেল এবং স্টেশনের মাথার উপর দিয়ে এরকম করে গোল্ডেন সোলস গুলো উপরে উঠে যাচ্ছে। এই তুমি বলছো হায়ার সেলফকে ইনভোক করা, এটা কতটা ইজি হয় একটা হায়ার সেলফকে ইনভোক করা? ভেরি টাফ, ভেরি টাফ। কারণ আমি একটা জিনিস জানতে চাই, সেই পার্সনটাকে কি ফিজিক্যালি থাকতে হবে তোমার সামনে যখন তার হায়ার সেলফকে ইনভোক করছো, নাকি সে দূরে থাকলেও হবে? দূরে থাকলেও হবে। তো একটু বলবে কিরকম ভাবে তুমি ইনভোক করো? সাপোজ হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ আবার তোমাদের জন্য একটা নতুন পডকাস্ট নিয়ে চলে আসলাম। আর আজকে আমাদের গেস্ট রিনিতা। আজকে রিনিতা আমাদের জন্য কিছু স্পেশাল এপিসোড নিয়ে এসছে, যেখানে তার কিছু নতুন এক্সপিরিয়েন্স রিনিতা আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। তো সবার আগে চলে যাই রিনিতার কাছে। রিনিতা, তুমি কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। তুমি আমাকে ফোনে বলছিলে যে তুমি একটা নতুন কিছু একটা পেয়েছো, ঠিক আছে? তো সেটা তুমি চাও আমাদের দর্শকরা শুনুক। তো সরাসরি সময় নষ্ট না করে একদম ডাইরেক্টলি চলে যাচ্ছি তোমার কাছে। তো তুমি বলো আজকের এপিসোডে তুমি আমাদের জন্য কি এনে রেখেছো? ফার্স্ট অফ অল, তোমার এখানে লর্ড কৃষ্ণা দিয়ে শুরু হয়েছিল আমার। হ্যাঁ। তো আমার সৌভাগ্য যে শ্রীকৃষ্ণ তারই সমস্ত এপিসোডস যেগুলো আসছে সেগুলো এখানে উনি দিয়ে দিচ্ছেন যে তুমি এখানে বলবে। হি ইজ সিলেক্টিং এভরিথিং। তো এইবার যেটা হয়েছে যে ভদ্রলোক এসছেন, উনি ভদ্রলোক না, একদমই বাচ্চা ছেলে বলবো আর কি। তার দিদিকে নিয়ে এসেছিলেন আমার বাড়িতে। তার আগে কাউন্সেলিং যখন হয়েছিল, তো খুব লজ্জা করে বলেছিলেন যে আমি একটা জিনিস বলতে চাই দিদি আপনাকে। তো আমি বলছিলাম কি? বলে আমি জানি না আপনি হাসবেন কি না। আমি কি? বলো আমি না জানি আমি লর্ড নারায়ণার রিইনকার্নেশন। আমি বললাম আমার হাসির তো কিছু নেই, আমরা অনেক কিছু দেখছি, তো হাসির কি আছে? বললো না কে কিভাবে নেবে ওই জন্য ভয় কাউকে বলি না, কিন্তু মনে হলো ভিতর থেকে যে আপনাকে বলে দিই, হয়তো বা রাইট প্লেস রাইট টাইম। আমি বেশ, তো এবার বলো তোমার প্রবলেমটা। তখন আর কি ওর লাইফ হিস্ট্রিটা যেরকম কেস স্টাডি করলাম, তখন আমার ফার্স্টে মনে হলো যে ওকে পাস্টে নিয়ে যেতে হবে মনে হয়, কোনো মানে ইনটিউশন আর এর থেকে বেশি আসছিল না। তো বললাম যে ঠিক আছে, দিন ঠিক করলাম। আমি বললাম তুমি কিন্তু একা আসবে না, কারণ সাথে কাউকে আনলে না সে অডিওটা করছে, সে দেখতে পাবে যে আমি কিভাবে কাজগুলো করি, এভিডেন্স ভালো লাগে যে ওনারা তারপরে সেখান থেকে ছড়ায় জিনিসটা। বেসিকলি এই পারমিশনটা বাবাই দিয়েছেন যে যেটা করবে একজনকে রাখবে, মেল, প্রেফারেবলি ফিমেল, কারণ তারা হয় মা নয় বোন কেউ থাকেন যে আর কি রেকর্ড করে, বাট নট ভিডিও, অডিও। তো আমি বললাম তুমি কাকে বললে আমার দেখি আমি কাকে আনি। পরে ও বললো যে আমাকে বলেনি কাকে নিয়ে আসবে, কিন্তু যেদিন আসলো সেদিন ওর দিদিকে নিয়ে আসলো, কাজিন সিস্টার এরকমই বলবো। তো দিদির নাম আমি রেখে দিচ্ছি সোনালী, আচ্ছা। ছেলেটির নাম রেখে দিচ্ছি শুভ। আরো দুটো ক্যারেক্টারের নাম শুধু বলে দিচ্ছি, পরে মিলিয়ে নেবে। একটির নাম হচ্ছে রুক্কি, একটি মেয়ে সে, আরেকটির নাম হচ্ছে শঙ্করা। আচ্ছা, 4টে ক্যারেক্টার, ঠিক আছে? শুভ আর সোনালী এসেছে, দুইজন ভাই বোন। তো শুভর পিএলআর করব ঠিক করেছি। পিএলআর করলাম, 2 ঘন্টা ট্রাই করে গিয়েছি, বেরই করা যাচ্ছে না ওকে, বেরোচ্ছে আবার শরীরের মধ্যে ঢুকে পড়ছে। সোনালী সেটা দেখেছে, পরে বলেছে যে আমি দেখতে পাচ্ছিলাম যে ওর শরীর থেকে সাদা একটা কি উঠছে, কিন্তু কনসিয়াস মাইন্ডে তো জাগ্রত হয়ে আছে, ধাপ করে ওর শরীরের মধ্যে পড়ছে। 2 ঘন্টা চেষ্টা করা হয়েছে, হচ্ছে না। আবার উঠেছি, না এইভাবে হচ্ছে না,
টেক টাইম। তো ওরা তো ভাবছে আর হলো না। আমি শোনো, আমি এই জন্য বলি 4 ঘন্টা হাতে নিয়ে আসবে, কারণ আমার কাজ হচ্ছে করানো। সেটা ডিভাইনের হেল্প নিয়ে যেভাবে হোক করাবো। 7 ঘন্টা লাগলো আমি করাবো, যতক্ষণ না হবে বেরোতে দেবো না। আমি বলে দিয়েছি যতক্ষণ না হবে বাড়ি থেকে বেরোতে আমি দিচ্ছি না, এটা আমার বাড়ি, এসেছো করতে করে যেতে হবে, যত সময় লাগবে। সেই একটু ব্রেক, মিষ্টি টিষ্টি দিচ্ছি, ও নিজের থেকেই না নিচ্ছে, ওইটা দাও তো আমাকে, ফ্রুট জুস না, ড্রাই ফ্রুটস, মানে একদম বাড়ির ছেলে হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছি ও যে কথা বলছে না, কথা বলতে বলতে আমি দেখতে পাচ্ছি পিছনে মুকুটের পিছনে চক্র এরকম বই বই ঘুরছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, বিকজ আমাদের তো আমরা থার্ড আই দিয়ে আমরা দেখতে পাই। আমি তো বুঝে গিয়েছি তো লর্ড নারায়ণ না ঠিকই বলেছে, ওর হায়ার সেলফ হচ্ছে লর্ড নারায়ণ, ঠিকই বলছে। কারণ ফাট করে দেখছো আবার অনেক সময় শ্রী রামচন্দ্রের ভাইব্রেশন আসছে, যেটা ওই ওর যে বোন সোনালি, সেও সেম কথা বলেছে যে আমি শ্রী রামচন্দ্রকে দেখে যাচ্ছিলাম। আমাকে তো ফোকাস করতে হবে আমার ক্লায়েন্টের দিকে। ভগবান আছেন কিন্তু ক্লায়েন্টেরও তো জিনিসটা ডিল করতে হচ্ছে আমাকে না। উনি তো অডিয়েন্স, আমি তো অডিয়েন্স নই। আমি কিন্তু মুকুট দেখে ফেলেছিলাম, যেরকম পোগো চ্যানেলে দেখাতো না শ্রীকৃষ্ণতে, যারা মানে ফট করে দেখে ফেলছে ভগবান, ছোট্ট বাচ্চা কিন্তু দেখছে মুকুট টুকুট পরা, একদম ওরকম। তাই বুঝে গিয়েছি যে এটা দৈবিক হবে, ভালো হবে। 2 ঘন্টা পিএলআর ট্রাই করে গিয়েছি, একটু একটু আসছে না, কিছু করার নেই। 15 মিনিট গ্যাপ, তারপরে বুঝলাম এবার ডিপিএলআর শুরু করতে হবে, এইবার কোনো চান্স নেই আর কিছু করার। শুরু করলাম, তখনও আমি ছোট্ট একটা বাতি জ্বালিয়ে রাখি, এতটা লাইট না, ছোট্ট একটা লাইট, যেটা আমরা ডক্টর তৃপ্তি জেনের কাছেও দেখেছি। তো বলছে ওটা বন্ধ করে দাও। তখন কি করেছি, পর্দাটা একটু সরিয়ে দিয়েছি যাতে বাইরে আলোটা একটুখানি আসে। বলছে আমি চোখে আলো লাগলে আমার হচ্ছে না, তো আমাকে তো তাকে রেসপেক্ট দিতেই হবে। তখন আমার ওর বোনকে বললাম যে তুমি জ্বালাটাকে ওইদিকে কভার করে বসো, আমি এদিকে আছি। তো আমি বললাম অডিও করতে থাকো। আবার অডিও শুরু হলো, 1 ঘন্টা 49 মিনিট রেকর্ডিংটা আছে আমার কাছে। তো শোয়ার পরে এইবার আমি ওনাকে বললাম তোমার বডির থেকেও পারমিশন নাও, কারণ বডি তো অ্যালাউ না করলে সোল বেরোবে কি করে, ভাবো মানে কানেকশনটা বডিকে অ্যালাউ করতে হবে, মানে কনসিয়াস মাইন্ডকে অ্যালাউ করতে হবে, তবে গিয়ে সাবকনসিয়াস মাইন্ড বেরোতে পারবে, না হলে মানে ইন্টারলিঙ্ক না সব। কেননা বডির কাছে বলো তুমি যে তুমি বেরোতে চাও, কিছুক্ষণ পর তুমি ফিরে আসবে, কিন্তু অ্যালাউ যাতে তোমাকে করে। ঠিক আছে, আবার তাকে ফোকাস করা হলো ডিপ ব্রিদিং এর দিকে, কিন্তু আমি জানি যে ওনাকে বেশি কিছু করতে লাগবে না, হু ইজ হি উই অল নো। তো আমি আমার যেটুকু ধারা আমাকে বাবা শিখিয়েছে আমি ওটাই ফলো করি। তো যখন আমি বলছি যে তুমি ফোকাস করো তোমার নিঃশ্বাসে, আমাদের 3টে নাড়ি হয়, তোমাকে তো আর বলে দিতে হবে না, ইউ নো এভরিথিং অলরেডি আমাদের অডিয়েন্স জানে। ও না চুপ আছে, ফট করে বলছে যে আমি কিছু আলো দেখতে পাচ্ছি, তুমি কি কিছু আলো জ্বালিয়ে? জানাম না, আমি কোনো আলো জ্বালাইনি। বলে আমি, আর ও না মাঝে মধ্যে, ও তো মানুষ রূপে বডির সাথে হায়ার সেলফে অ্যালাইন হয়নি ঠিকঠাক, হয়েও হয়নি, তাই জন্য ওর চাকরাজের রং দেখতে পায় কিন্তু বুঝতে পারে না এটা কি। আগেন ও চাকরাজের কালার দেখছে, ইয়েলো, অরেঞ্জ, তারপরে ভায়োলেট। তো আমি বুঝলাম যে ওর চাকরাজ কিন্তু ওকে হেল্প করছে যাতে নিয়ে যেতে পারে। তখন আমি বললাম ফোকাস, আমি তো বলি কোনো কিছুতে ফোকাস করো যেটা আসছে সামনে। আমি বললাম তুমি লাইটস গুলো হচ্ছে এঞ্জেলস, যে তোমাকে নিতে এসছে, তুমি লাইটস গুলোকে ধরো। ঠিক আছে, ইতিমধ্যে রিক আর শঙ্করা দুজনে কিন্তু মানে দুজনের মধ্যে শঙ্করা কিন্তু এমন একজন পার্সোনালিটি, তাকে অনেকেই চেনে বম্বেতে, ওই জন্য আমি নাম দেবো না। আর রিক ওর পাড়ার বান্ধবী, তো যাকে ছোটবেলা একটা ইনসিডেন্টের পরও ভালোবাসা শুরু করেছিল, কিন্তু কেউই কাউকে কিন্তু অ্যালাউ করছে না। কেন অ্যালাউ করছে না এবার বুঝতে পারবে। তখন আমি দেখছি যে মানে আমিও বুঝতে পারছি যে হালকা হয়ে সাদা একটা কিছু উঠে যাচ্ছে, যখন বলছি না যে ইউনিভার্সে যাচ্ছে, দেখতে পাচ্ছি। তারপরে যখন ও বলছে আমি এখন আর কিছু দেখতে পাচ্ছি না, আফটার দ্য লাইটস এভরিথিং ব্ল্যাঙ্ক, তখন আমি ইনভোক করলাম রিকের হায়ার সেলফ, কারণ বেঁচে থাকলেও হায়ার সেলফ তো ডিভাইন প্লেনে, রিকের হায়ার সেলফ, ওইদিকে শঙ্করার হায়ার সেলফকে ডাকলাম। রিকের হায়ার সেলফ আসলেন, শঙ্করারও এসেছেন। তো আমি দেখছি ওকে কাকে ভাবালে ও কানেক্টেড হতে পারছে,
রিকের সাথে হয়েও হচ্ছে না, শঙ্করার সাথে চেষ্টা করে যাচ্ছে হওয়ার। তো শঙ্করা যিনি, সেটা বলে দিই, শঙ্করা আবার লর্ড শঙ্করের অংশ, আচ্ছা, যে জন্ম নিয়েছে, কিন্তু নিয়েছে শুভর জন্যই। কারণ শঙ্করা এবং লর্ড নারায়ণা মিলে কোনো একটা ফরমেশন আছে, সেটা কিন্তু আবার পূর্ণ ফরমেশন, যেটা আমি জানি না। আচ্ছা, এখন আমাকে যেটা বলাচ্ছে আমি বলে যাচ্ছি, তুমি এটা দেখে নিও। লর্ড শঙ্করা মানে এটা হচ্ছে আবার সেই অর্ধনারীশ্বর রূপা বলবো না, বাট হাফ অফ লর্ড শঙ্করা অ্যান্ড হাফ অফ নারায়ণা মিলে কেউ আছেন, হু ইজ বিষ্ণুস অ্যানাদার অবতার, হুম আই ডোন্ট নো, আচ্ছা, আমার ওই নলেজ নেই। তো এটা বলছে এখন যেটা আসলো, যে উনি লর্ড শঙ্করা এর সাথে ওর দেখা হবে 16 বছর আগে, যখন লর্ড শঙ্করা ওই বাচ্চা রূপে জন্মেছিল, এর বয়স তখন 16 বছর। আচ্ছা, এখন মানে ওদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 16 ইয়ার্স। হ্যাঁ, অদ্ভুত কানেকশন। দেখো, বললো দিদি যখন উনি জন্মেছেন না, আমি কিন্তু ওনাকে তখন চিনিও না। এটা কিন্তু ইয়েতেই বলছে, আমাকে আগেই বলেছে জিনিসটা, আমি জাস্ট বলে দিচ্ছি। আমার কিন্তু স্পিরিচুয়াল আপলিফটমেন্ট হওয়া শুরু হয়, এই যে বেদাস, ও কিন্তু ওগুলো দিয়েও গিয়েছে, বেদাস বলো পুরাণ বলো, ওগুলো পড়া শুরু করেছে। ঠিক আছে, বলে আমার কিন্তু তখন থেকে ওই 16 বছর আগে থেকে আমি বুঝতে পারতাম কেউ একজন এসে গিয়েছে আমার জন্য। ভাবো কানেকশনটা, কেউ এসে গিয়েছে বলে আমি বুঝতে পারতাম কেউ এসে গিয়েছে, কিন্তু কে বুঝতে পারতাম না। মানে আমি জিজ্ঞেস করেছিলাম শঙ্করার সাথে তুমি কি করে রিলেটেড, তখন এই ঘটনাটা বলেছিল। বললো তারপর 2020-তে খুব বাজে একটা ফেজ যাচ্ছিল আমার, মানে তখন মানে আমি এত রাগী, আমি যে কোনো কিছু করে নিতে পারি। সেই সময় বাবা আমাকে ওর ব্যাপারে বলছিল যে দেখ এই পার্সোনালিটিটা কি সুন্দর, এই একটা কোনো কাজ করে, কি কাজ বলছি না, দেখ কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। বলো সেখান থেকে আমি ওর সাথে দেখেই কানেক্টেড হয়ে যাই, এবং আমার যে নেগেটিভ একটা ফিলিংস রেগে রেগে হচ্ছিল, সেটা মুহূর্তের মধ্যে আমার ঠিক হয়ে যায়। আর মন থেকে জিনিসটা আসে যে দিস ইজ দ্যাট পারসন হুজ অ্যাবাউট হুম আই ওয়াজ ওয়েটিং। বুঝে যায় যে আমি এর কথাই ভাবছিলাম, মানে চিনতে পারছিলাম না, কিন্তু আচ্ছা, এইভাবে সে মানে শঙ্করার সাথে রিলেটেড। তারপরে তাদের মধ্যে ইনস্টা দিয়ে কথাবার্তা হয়েছে, ফেসবুক দিয়ে হয়েছে। ওই ছেলেটিও এর সাথে কথা বলে, এ ওর সাথে কথা বলে, কিন্তু এ এখন জেনে গিয়েছে থ্রু দিস ডিপিএলআর কি উনি কে। আচ্ছা, ঠিক আছে, এটা এসেছে। এটা কি করে আসলে, এবার আবার ফিরে আসছি, রিককে যখন আমি ইনভোক করলাম, তখন এ শুভ বলছে যে রাধা। তখন আমি বলছি রাধা বলো না, রাধা মা বলো বা মা বলো, মা। পরে স্ট্রাইক করেছে আমার যে আরে ইজ নারায়ণা, তো রাধাই বলবে, নিজের স্ত্রীকে তো নাম ধরে ডাকবে। ও কিন্তু একদম, আর ওর না পার্সোনালিটি যখন চেঞ্জ হচ্ছে, ওর গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, কিন্তু এমনিতে খুব ফিকল, পারছি না জানি নাই, যেই ভয়েস চেঞ্জ হচ্ছে অফ নারায়ণা, লর্ড নারায়ণা, অমনি একদম স্টেবিলিটি পয়েন্টে কথা, মানে আর খুব হেয়ালি দিয়ে কথা বলেন লর্ড নারায়ণা। হ্যাঁ, তো আমি যখন জিজ্ঞেস করলাম, যখন ওই এই সময় এখনো বডি থেকে ও কিন্তু বাইরে, ও যেহেতু অ্যাটেইন করতে পারছিল না, ওর হায়ার সেলফের সাথে কথা কানেক্টেড হতে পারছে না, লর্ড নারায়ণা কি করলেন, ওর পুরো কনসিয়াস মাইন্ডকে স্টপ করে দিল। ও কিন্তু আমাকে বলেছে যে দিদি ওই যে লাইটস গুলো দেখছিলাম না, অনেক পরে বলেছে, তারপরে কিন্তু আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, তারপরে কিন্তু আর কিছু বলতে পারবো না, মানে হি স্টপড কমপ্লিটলি। তারপরে যে কথা বলছে সে লর্ড নারায়ণ, তার হায়ার সেলফ আমার সাথে পুরো ইন্টারাক্ট করছেন। এই যে কাজটা করতে বসছি, একটা পয়েন্ট বলে দিই যেটা বলতে ভুলে গিয়েছি। যখন কাউন্সিলিং করছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে কারোর মান ভাঙাতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে রাধা মা, তার মান ভাঙাতে হবে শ্রীকৃষ্ণর দ্বারা। আচ্ছা, তো আমি মানে জপা বলে না যে এত বড় দায়িত্ব, আমি যেন ঠিকভাবে কাজটা করতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের নর্মাল মানুষের কর্ম না, দেবতাদের কর্ম। সেই কর্মকে ঠিক করা, ওনারা যে আমাকে মিডিয়াম করেছেন, আমার ভাগ্য ভালো, সৌভাগ্য। তো এটা মাথায় ছিল যে যাই হোক মান ভাঙাতেই হবে। তখন রিককে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলো, আর ইউ রাধা মা? প্রথমে কিছু বলছে না। তখন আমি বললাম যে দেখো আমাকে তো জানতেই হবে, কারণ না হলে আমি এগোবো কি করে। বাট দ্য থিং ইজ
আই প্রমিস কি আমি এমন কোনো লাইন এক্সিড করব না যেটাতে তুমি কষ্ট পাও, আমি আমার মর্যাদার মধ্যেই থাকবো। তখন প্রথমে বলে ও জানে, মানে রিকের হায়ারসেল বলছে শুভর হায়ারসেল জানে। তো আমি তখন বললাম শুভ তুমি বলো যে তখন কিন্তু শুভর ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন বললাম হ্যাঁ আমি ভাবো কথাগুলো, ও আমি, একজন বলছে ও জানে, একজন বলে ও আমি। তখন আমি বলছি দেখো তুমি জানো ওকে, ও জানে তুমি কে, আমি তো জানি না, আমাকে বলো, হ্যাঁ না। তখন বলছে যে আমার ওর উপর ভীষণ অভিমান, আমি ওকে ভীষণ ভালোবাসি, কিন্তু ও আমাকে সরিয়ে দিয়েছে। রিক বলছে, রিক ইয়েকে, শুভকে। তো আমি তখন বললাম এইবার আমরা কিন্তু ক্যারেক্টারে আসছি, আমরা মনুষ্য ক্যারেক্টার ছেড়ে এবং এবার দৈবিক ক্যারেক্টারে ঢুকছি। আমি কিন্তু রাধা মা হিসেবেই রিককে দেখব, এবং আমি কিন্তু লর্ড নারায়ণা হিসেবেই শুভকে দেখব। তো আমি দেখতে পাচ্ছিলাম রিকের যে চেহারাটা চেঞ্জ হয়ে গেল কিন্তু রাধা মায়ের চেহারায়। আর আমি তো বলে দিচ্ছি শুভকে আমি তো কিভাবে দেখে ফেলেছি, যে মাথার পিছনে কিন্তু চক্র ঘুরছে, মুকুট পরা। এইবার দুজনের মধ্যে কথোপকথন শুরু। তো আমাকে বলছে যে হি ডাম্পড মি, এভাবে বলছে। আর একটা জন্মে না, আরো একটা দুটো জন্ম আছে যেটা আমরা কেউ জানি না, ঠিক আছে। তো তখন আমি বললাম যে কি হয়েছিল, ও কি অনেকের সাথে অ্যাফেয়ার ছিল? বলেন না। তাহলে বললো কিন্তু আমাকে অনেক দুঃখ দিত। বুঝতে পারছো তো, জাস্ট বোঝার চেষ্টা করো, আমরা তাদেরকে ভগবান বলি কিন্তু এখানে কিন্তু তারা মনুষ্যরূপে ফিলিংসটা বলে যাচ্ছে, তারা যখন ছিলেন সেই ফিলিংসটা, এবং সেটা ওই অবধি গিয়েছে 5D ওয়ার্ল্ডেও। এখান থেকে যখন দেহ ছেড়েছে ওই অবধি কিন্তু গিয়েছে, জিনিসটা ছিল কত বছর, সেটা শেষ হচ্ছে। তখন আমি বললাম যে তাহলে তো শ্রীকৃষ্ণকে ক্ষমা চাওয়া উচিত। তখন সেই সময় লর্ড শঙ্করার যিনি মনুষ্যরূপ তাকে তো আহ্বান করা হয়েছিল, সেই সময় তিনি আবার আসলেন। তারপরে ওখান দিয়ে খুলাসা হলো যে হাউ হি ইজ কানেক্টেড উইথ শুভ। তখন রাধামাই বলে দিলেন যে এরা দুইজন খুব তাড়াতাড়ি মিট করবে, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন খুব তাড়াতাড়ি মিট করবে, এবং তারপরে ও সম্পূর্ণতা পাবে। মানে দিস টু বডিজ আর লাইক টুইন ফ্লেমস, বোথ আর মেলস, একজন শঙ্করার হাফ, একজন নারায়ণার হাফ, হ্যাঁ, শ্রী নারায়ণার হাফ, কিন্তু মিশে তখন কমপ্লিট হবে। এই মেশাটাকে কিন্তু ফিজিক্যাল মেশা না, মেশাটা হচ্ছে আত্মিক মেশা। যখন কথোপকথন শুরু হবে তখনই কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়ে এক, বুঝতে পারছো? এটা আমি বোঝাতে পারলাম কিনা, স্পিরিচুয়াল কানেকশন। এটা কিন্তু আমরা দৈহিক কোনো কানেকশনে বলছি না। সেটা হবে যখন ওই ছেলেটি যে 16 বছর আগে জন্মেছে তার যখন 16 বছর হবে, এখন তার 10-11 বছর বয়স, তার যখন 16 বছর বয়স হবে তখনই তার সাথে মিট করতে পারবে, তার আগে না। এটা বললো। আচ্ছা, এরপরে এই পার্টটা তো শেষ হলো যে ওই শঙ্করার সাথে কিভাবে কানেক্টেড। এইবার আসছি আমি শ্রীকৃষ্ণ অ্যান্ড রাধা মায়ের যে মনোমালিন্য, সেটাকে তো ঠিক করতে হবে। তো তখন দেখা গেল এই জন্মে যে রিক নামে, সে হচ্ছে দেবী রাধার অংশ, এবং একটি জন্ম দেখা গিয়েছিল, সেই জন্মটা আবার সোনালি যে মেয়েটা ওর সাথে এসেছিল বোন, সে দেখতে পেয়েছে, ও কিন্তু ওখানেই বসে আছে, কিন্তু ও কিন্তু দেখে যাচ্ছে, আমি কিন্তু সেটা জানতাম না, আমি করাচ্ছি শুভর, কিন্তু ও কিন্তু তার মানে ওর উপরও কিন্তু হচ্ছে। ও বলছে যে দিদি আমি বসেছিলাম কিছুক্ষণের মধ্যে আগরুর গন্ধ, আগরু যেটা আগরুই বলে না, লর্ড নারায়ণা পুজোর সময় ইউজ করে, আগরু বলে বোধহয়, উচ্চারণ ভুল হতে পারে, সরি। ও বলে ওই গন্ধই পাচ্ছি যেটা লর্ড নারায়ণার পুজোতে ইউজ হয়, কারণ আমার বাড়িতে হয়, হ্যাঁ। এবং এই জায়গাটা না হালকা আলো হয়ে গেছিল, মানে অন্ধকার পুরোই ছিল, একটুখানি পর্দা সরানো, কিন্তু বলে একটা অন্য ধরনের আলো ছিল, আমাদের সবাইকে মানে সার্কেল করে কোনো আলো যেন ছিল। তো আলো থাকা মানে কি, তো দৈবিক চলছে, তাই না? তখন ও একটা ভিশন পায় যে কোনো এক জন্মে এই শুভ এবং এই রিক তারা কিন্তু ফ্রেন্ডস ছিল, এবং খুব মানে ভালো ফ্রেন্ড ছিল। গঙ্গার ঘাটে কথায় কথায় অনেকটা একটা মনোমালিন্য হয়েছে, এক ধাক্কা মেরেছে রিককে শুভ। ওটা কি ক্যারেক্টারের নাম দিতে যাচ্ছি না, আমি এটাতেই থাকছি যাতে কনফিউজ না হয়। রিক পড়ে গিয়েছিল, ব্যথাও পেয়েছিল, কিন্তু ওটা মানে ইচ্ছে করে না, জাস্ট একটা ধাক্কা দেওয়া। এই শঙ্করা সেই জন্মে
শুভর ইয়ে ছিলেন শিষ্য, আচ্ছা। বাচ্চা ছেলে। হুম। সে তখন আবার রিককে জড়িয়ে ধরে কাঁদছে, যে ওকে ফেলে ধরে, এবং তারপরে কিন্তু শুভ চলে গিয়েছিলেন, বোধহয় সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন বা কিছু একটা, থাকেননি। তো তারা ছাড়াছাড়ি হয়ে যায়। সেই জন্মের যে শোধবাদ, সেটা এই জন্মে কি করে নিয়েছে জানো? পুজোর সময় ওরা যখন ছোট, পুজোর সময় ওরা শুভ কথা বলতে গিয়েছে রিকের সাথে, একই পাড়ায় কিন্তু, আর কথা বলতে গিয়েছে বা খেলতে গিয়েছে, এমন এক লাথি মেরেছে শুভর কোমরে, শুভ পড়ে গেছিল। বলো, পড়ে যাওয়ার পর ওর দিকে তাকিয়ে প্রেমে পড়ে গেছি। কিন্তু জিনিসটা খুব মিষ্টি, কিন্তু তুমি জয়েন দ্য ডটস, সেই জন্মে ধাক্কা মেরে ওকে ফেলে দিয়েছিল, সেই বদলা এইভাবে নিয়ে, মানে কিভাবে কাটে এই জিনিসগুলো। এগুলো তো ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি জিনিস, কিন্তু আমাদের কর্মাস কিভাবে কাটে। আমরা বলি না যে আমাদের সাথে এত কেন হচ্ছে, ঠিক ওই ভাইব্রেশন অব্দি আমাদের পৌঁছতে হবে, তবে গিয়ে জিনিসটা কাটে। তো এটা একটা ভিশন এই সোনালি পেয়েছে, ওই যখন আমি ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এরপরে এসছে যে রাধা মা সময় নিচ্ছে, মানে খুব অভিমান তার, সে কিছুতেই ক্ষমা করে দিচ্ছেন না। তখন আমি শুভকে বললাম যে পা ধরে ক্ষমা চাও। মা আসে, কারণ শুভ আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে ক্ষমা চাইবো, বলে পা ধরে ক্ষমা চাও। ক্ষমা চাইতেই হবে, জড়িয়ে ক্ষমা চাও বা পা ধরে ক্ষমা চাও। তো শুভ আমাকে এটা বলেনি যে ও পা ধরে ক্ষমা চেয়েছে না জড়িয়ে ক্ষমা চেয়েছে, কিন্তু বলেছে চাইলাম। তখন আমি দেখছি আমরা ভাইব্রেশন তো বুঝতে পারি, ভাইব্রেশন হালকা হওয়া শুরু হয়েছে। কিন্তু শুভ সেটা কি করে বুঝলো? আমি ওকে বললাম তুমি কি বুঝতে পারছো ভাইব্রেশন হালকা হচ্ছে? বলো বুঝতে পারছি না, কিন্তু হার্টের যে সাইডটা হার্ট থাকে আমাদের, বলো ওখানে না ভাইব্রেশন হচ্ছে এবং আমি ঠান্ডা ফিল করছি। তার মানে তুমি ক্ষমা পেয়েছো, এটা ইন্ডিকেটস কি তুমি ক্ষমা পেয়েছো। ঠিক আছে, এর মধ্যে এই মেয়েটা সোনালির সাথে কি হচ্ছে আমি কিন্তু জানি না, ও চুপচাপই বসে আছে, কিন্তু ওকে যা দেওয়া শ্রীকৃষ্ণ কিন্তু দিয়ে যাচ্ছেন, ওটা পরে জেনেছি। এরপরে আসলো যে শুভ কোন দিকে গেলে ভালো হবে, এটা আমরা জিজ্ঞেস করি, মানে ক্লায়েন্টসরা ফিউচার প্রোগ্রেশন একটুখানি ছুঁয়ে দিই আর কি। তখন আসলো যে পলিটিক্যাল গ্রাউন্ডে গেলে ও খুব রাইজ করবে, অ্যাপার্ট ফ্রম আর্টস, হি ইজ আ গ্রেট আর্টিস্ট, অ্যাপার্ট ফ্রম আর্টস। তো ও বলে এটা মাথায় ছিল, তো ওকে তো আমি চোখ বন্ধ রাখবে, চোখ খুলবে না। আমি তো জানি না তোমার মাথায় ছিল, তুমি তো আমার কাউন্সিলিংও বলোনি, কিন্তু এটা রাধামা বলছেন, তাহলে এটাতেই তুমি এগোবে। তারপরে একটা জিনিস আসলো, এই ছেলেটি বলল যে আমি রাধামা বললেন যে তুমি যাকে পছন্দ করেছো তাকে তুমি বিয়ে করতে পারো, আমি পারমিশন দিলাম। বললাম তুমি যাকে পছন্দ করেছো বিয়ে করতে পারো মানে কে? তখন বলছে যে আরেকজন সেলিব্রিটি আছে যাকে দেখি আমি কানেক্টেড ফিল করেছি, তো জানি না কি করে পরিচয় হবে, সেই হচ্ছে, আমি বলে দিলাম রুক্কি, সবারই নাম কিন্তু চেঞ্জ, রুক্কি। তো ও যে প্রফেশনে আছে, আমি প্রফেশনে একদমই নেই, কিন্তু আমি জানি না কি করে দেখাবে, কিন্তু আমি খুব কানেক্টেড ফিল করি। আর রাধা মা বলে দিলেন যে তুমি এই জন্মে তো আমাকে পাবে না, কারণ সেইভাবে আমি আসিনি, কিন্তু ঠিক আছে ক্ষমা করে দিলাম, মানে আফটার লিভিং দেয়ার বডি দে উইল মিট। ঠিক আছে। তো যখন রাধা মা শ্রী নারায়ণকে ইজাজত দিচ্ছে যে তুমি বিয়ে করে নিতে পারো, আমি কিন্তু হিংসেটা ফিল করছি যে রাধা মার ভিতরে যে একটা হিংসে হচ্ছে তার, কারণ ইট ইজ ডিভাইন জাস্টিস বা ডিভাইন ডিসিশন, কিন্তু তাদের মধ্যেও কিন্তু হিংসেটা হয়, সেটা কিন্তু ফিল করছি। তখন আমি বললাম শুভ, আমার ভিতরে কিন্তু হিংসে আছে, কিন্তু এটা আমার হিংসে না, এটা কিন্তু ওইখান থেকে আসছে, সে তোমাকে পারমিশন দিচ্ছে, কিন্তু সে যে তোমাকে ভালোবাসে, সে একটা হিংসে। এবারে রুক্কের হায়ার সেলফকে ইনভোক করা হলো, তো কিছুক্ষণের মধ্যেই চলে এসছেন। কাঞ্জিভারাম শাড়িতে গোল্ডেন কালার যেরকম হয় না, গোল্ডেন কালারে কাঞ্জিভারাম শাড়ি, ঠিক সেভাবে এসছে, এবং চুলটা একদম সেই অজন্তা ইলোরাতে মেয়েরা যেরকম সাজাতো না, ফুল দিয়ে জড়িয়ে 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 জড়িয়ে, সেই সময় ওরকম দেখেছি তাকে আমি, মানে ফুল গয়না টয়না পরে ওইভাবে এসছে। ভাইব্রেশন আসলো রুক্মিণী দেবী, শ্রীকৃষ্ণের ওয়াইফ, তো তাই জন্যে তার নামটা রুক্কি, মানে রুক্কি রুক্কি বলছে। আমি শ্রীকৃষ্ণের স্ত্রী তো আমি বলতেই পারি রুক্মিণী দেবী, এই জন্মে তার নাম রুক্কি। ঠিক আছে, এটা ধরে নিলাম। তো উনি এসে দাঁড়ালেন, উনি একদম সফট, একদম অরা। তখন রাধা মা বললেন যে আমি ওই সময় বললেন যে আমি পারমিশন দিলাম, তুমি
ওনার সাথে কথা বলে এগিয়ে যেতে পারো। মানে আর এটাও সোনালীকে দিয়ে দিয়েছিলেন ভিশন, সেটা সোনালী পরে বলেছে কিভাবে মিট করবে সেটাও দেখিয়ে দিয়েছে রাধামা সোনালীকে। সোনালী আবার শুভর সাথে কিভাবে কানেক্টেড এটাও বলে দিই। প্রত্যেকটা জন্মে শুভর জন্য সোনালী নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, সবসময় দিদি রূপেই কিন্তু জন্মেছে এবং পথ প্রদর্শক সেটা সে সবসময় পালন করে গিয়েছে। এই শুভকে বাঁচানোর জন্য বলো, ভাই রূপেই শুভ সবসময় তার দিদির সাথেই কানেক্টেড ছিল, কিন্তু এই জন্মে শুভ শিষ্যা হয়ে এসছে আর শুভ ওকে প্রোটেক্ট করছে। এটা হচ্ছে তাদের সোলমেট কানেকশন। তো সোনালী দেখলো যে একটা কোনো অ্যাওয়ার্ড ফাংশনে শুভ ওকে কোনো অ্যাওয়ার্ড দিচ্ছে রুক্কিকে, সেখান থেকে তাদের কানেকশন শুরু হয়ে যাবে। এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে ওরা কিভাবে কথা বলা শুরু করতে পারে, তখন ইনস্টা, শুভই বলছে এটা কি দেখলাম, ইনস্টা ওয়ার্ডটা আমার চোখের সামনে আসলো, মানে ইনস্টাগ্রাম। বলে এখান থেকে তুমি নক, বলে অলরেডি আমি ওকে ফলো করছি। তো আমি বললাম ওটাকেই জোরদার করো, কারণ শি ইজ মেন্ট ফর ইউ, কারণ ও এসে গিয়েছে। মানে সবাই এসেছে, এক একজন এক এক জায়গায়, কিন্তু কানেকশনটা এইভাবে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে মিংলিং ইন দিস ওয়ার্ল্ড ফর দ্য সেকেন্ড টাইম টু এন্ড সামথিং। সেটা কোনটা? টু এন্ড দ্য ফিলিং, মানে যে কষ্টের একটা ফিলিং যেটা ছিল রাধামায়, সেটাকে এন্ড করার জন্য আবার জন্ম নিয়েছে। এবং এই জন্মে লর্ড শঙ্করা এবং লর্ড নারায়ণা ওনারা মিললে যে একসাথে হলে যে কি রূপে আসবে আমি নিজেই জানি না, কিন্তু এটা আমি কোনোদিন শুনিনি। হয়তোবা যারা বেদাস পড়েছেন তারা হয়তোবা জানতে পারেন, পুরাণাস পড়েছেন যাদের ভীষণ জ্ঞান তারা জানতে পারে, আমি জানি না। এন্ডটা হচ্ছে এইভাবে যে ওদের দেখাটা কিভাবে হবে এবং এই পলিটিক্সে যাবে সব বলে দিল। শ্রীকৃষ্ণ কিন্তু গ্রেট পলিটিশিয়ান ছিলেন ওয়ার্ল্ডে, এবং শ্রী রামা গ্রেট রাজা। তো দুইজনের কোয়ালিটিসে তো শ্রী নারায়ণের মধ্যে, উনি যদি পলিটিক্সে আসেন তাহলে তো অনেক কিছু ঠিক করা যাবে। তো বলেছে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ ওকে চিনবে, এটা রাধামা বলে দিলেন ওকে। ও যে কাজটার জন্য জন্মেছে সেটাতে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ ওকে চিনবে একটা সময়, এবং সেটা খুব তাড়াতাড়ি 5-6 বছর এর মধ্যে বা 7 বছর। আর ওকে আমি বিয়ের পারমিশন আমি দিয়ে দিলেন, কিন্তু একটু হিংসা তার হয়েছে। যাই হোক, তারপরে এর মধ্যে আরো অনেক কিছু আছে যেটা আমি অত ডিটেলস আমি গেলাম না, টাইম ইজ অলসো আ ফ্যাক্টর। কিন্তু বেসিক যেটা মানুষ যতটা বুঝতে পারে সেটা এটাই যে ভগবানদের মধ্যেও কিন্তু মনোমালিন্য হয়, এবং সেটাকে মেটানোর জন্য কিন্তু তারা মানুষ রূপে জন্ম নেয় এবং মাধ্যম খোঁজেন, তারাও কিন্তু মাধ্যম খোঁজেন। আজকে আমাকে পেয়েছেন, কালকে আরেকজনকে পাবেন, কিন্তু কোনো না কোনো ভাবে তারাও কিন্তু তাদের কর্মা এন্ড করছে, কারণ সত্যযুগ শুরু হওয়ার সময় হয়ে গিয়েছে, দেরি আছে এখন, কিন্তু তাদের কাছে সময়টা কিন্তু কোনো না, আমাদের কাছে যেটা অনেক বছর বাকি তাদের কাছে কিন্তু তো এটাতে আমরা বুঝতে পারছি যে এসে গিয়েছে, রেভলিউশনের টাইম এসে গিয়েছে। তো এরপরে কি হলো যে ছেলেটি আনসার্স পেয়ে গেল, এরপরে হচ্ছে ওর বাবার সাথেও কিভাবে কার্মিক, কারণ বাবা ওর সাথে কানেকশনটা একটু টক্সিক তো ছোটবেলা থেকেই। তো তখন ওর বাবাকে ইনভোক করলাম হায়ার সেলফ, তখন ওর বাবা আসলেন, কিন্তু বললেন যে ও আমার ছেলেই ছিল অন্য জন্মেও, কিন্তু আমার একটা দায়িত্ব পড়েছিল ওকে স্ট্রং করার, সেই জন্য আমাকে এরকম প্লে করতে হয়েছে। তো তখন আমি বললাম যে দেখো, পলিটিক্যাল লিডার হতে গেলে কেউ একটা ধাক্কা মারলে পড়ে গেলাম তাহলে চলে না, তাই কিন্তু ভীষণ স্ট্রং হতে হয়। তোমার বাবা সেই কাজটা করেছে, টক্সিক হয়েছে যাই হয়েছে, কিন্তু তোমাকে কিন্তু স্ট্রং বানিয়ে দিয়েছে। তো ক্ষমা চাও, যাও গিয়ে জড়িয়ে ধরো বাবাকে, কারণ কর্মা তো এন্ড করতে হবে, ক্ষমা তো চাওয়াতেই হবে। ও তো প্রথমে চাইতেই পারছে না, এন্ড তো করতেই হবে। লর্ড নারায়ণা যখন আবার মনুষ্যরূপে আবার চলে আসছেন, তখন তো শুভ জেগে যাচ্ছে, শুভ তার বাবাকে ক্ষমা করছে না, তো ক্ষমা তো করতেই হবে। তো তখন এইভাবে বলানো হলো যে উনি তোমাকে বানিয়ে দিয়েছেন যাতে তুমি ওই পথে এগিয়ে যেতে পারো, সেইটার দিকে তাকিয়ে তুমি অ্যাটলিস্ট তার সাথে প্যাচ আপ করে নাও। সে প্যাচ আপ করানো হলো। তাহলে গল্পটা কিভাবে দাঁড়াচ্ছে যে রাধামা শ্রীকৃষ্ণ সে যে রূপেই হোক তাদেরটাও প্যাচ আপ করানো হলো, এবং রাধামা পারমিশন দিয়ে দিলেন বলেই রুক্মিণী দেবী আসতে পারছেন এই জন্মেও। এবং
তার বাবার সাথে যিনি কার্মিক ছিলেন সেটাও মেটানো হলো, এবং এই যে আগ্রহর গন্ধ, এটা কিন্তু আমি পাইনি, এটা ওই মেয়েটি পেয়েছে। এগুলো প্রুফ, তারা যাকে দিতে চাইবে তাকে দেবে। আর ওই যে একটা দৈবিক লাইট, এটা দেখতে পেয়েছে। এগুলো অল প্রুফ যে হ্যাঁ, এটা একটা মানে ডিভাইন পাস্ট লাইফ রিগ্রেশনই হলো, এবং এন্ড হলো হ্যাপিনেস। আমি এবার একটা তোমাকে কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে এই যে তুমি বলছো হায়ার সেলফকে ইনভোক করা, এটা কতটা ইজি হয় একটা হায়ার সেলফকে ইনভোক করা? ভেরি টাফ, ভেরি টাফ। ভেরি টাফ। কারণ আমি একটা জিনিস জানতে চাই, সেই পার্সনটাকে কি ফিজিক্যালি থাকতে হবে তোমার সামনে যখন তার হায়ার সেলফকে ইনভোক করছো, নাকি সে দূরে থাকলেও হবে? দূরে থাকলেও হবে। তো একটু বলবে কিরকম ভাবে তুমি ইনভোক করো? সাপোজ তোমার যদি এটা কখনো হয়নি, বাট যে বলছি আর কি, তোমার পিএলআর করছি, সাপোজ ফর এক্সাম্পল হি ইজ কানেক্টেড উইথ ইউ, ধরো ঘটনাক্রমে, তো কিন্তু ও প্রেজেন্ট নেই এখানে, ও কাজ করছে, ওর হায়ার সেলফ ইনভোক করবো কিভাবে? তখন ভিতর থেকে ডাকটা দিয়ে যে প্লিজ সো অ্যান্ড সো, প্লিজ কাম, we need you under the guidance of Lord Shiva, we need you, please come and give the answers so that the karma will end. চলে আসে। আমারটা তো বাবার কৃপায় ফটফট হয়, কিন্তু অন্যদেরটা যেটা হয় ভিতরের থেকে ডাকটা ওরকম করে দিতে হয়। আচ্ছা, তারা ভীষণ খুশি হয় ডাকটা যদি একদম নাভির থেকে আসে, তবেই আসে। তোমার একটা এক্সিলেন্ট তুমি ঘটনা শোনালে শ্রীকৃষ্ণ রাধা রুক্মিণীর, যে এই যে আমাদের এই যুগে আবার এসে একটা কিছু করার চেষ্টা, কারেক্ট, নিজেদের কার্মা এন্ড করা, বা তাদেরও কার্মা, তাদের কার্মার থেকে আরেকটা জিনিস হচ্ছে তারা এসে যখন তখন নিশ্চয়ই কিছু ভালো করতে এসছে 100%। ইট ইজ নট অনলি দেয়ার কার্মা, ইট ইজ লাইক আমাদেরকেও কিছু শেখানোর জন্য আসে। মানে যখন তারা পৃথিবীতে জন্মায় তখন কিছু শিক্ষা দেওয়ার জন্যই জন্মায়, তাদের কিছু ডিউটিস থাকে টুয়ার্ডস দি পাথ। যেরকম মহাভারত যখন হয়েছিল তখন ধর্ম অধর্মের যে যুদ্ধ, ধর্মকে স্থাপনা করার জন্য মহাভারত কিন্তু হয়েছিল। তেমনি হয়তো কলিযুগও হয়তো কিছু কিছু ছোট 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 ইনস্ট্যান্সেসে জন্মগ্রহণ করছে, তারা আসছেন। হ্যাঁ, এইবার মাস স্কেলে আমরা যার নাম শুনেছি কলকি, হ্যাঁ, উনি কিন্তু ছেলে না, উনি কিন্তু মেয়ে, উনি কিন্তু জন্ম হয়ে গিয়েছে, জন্ম কিন্তু হয়ে গিয়েছে, এইটুকু বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এবং এটা আমি কনফার্ম করেছি। আমি রূপম, হি ইজ অলসো very much connected with Lord Shiva, Lord Krishna. আমি যখন ওকে বলেছি যে কলকি কিন্তু বাবা না, কলকি কিন্তু মা, তার কিন্তু জন্ম হয়ে গেছে, হেসে দিয়েছে। হি অলসো নোজ। তো এরকমই যারা যারা স্পিরিচুয়ালি খুবই ইনক্লাইন্ড আছে তারা কিন্তু সবাই জানে যে হ্যাঁ, জন্ম হয়ে গেছে। কবে আসবে সেটা আমরা কেউ জানি না, বাট জন্ম হয়ে গেছে। মেবি হি ইজ প্রিপেয়ারিং। তবে অ্যাকচুয়ালি যে দেখে না যে সোর্ড নিয়ে, না না না, ব্রেন গেমস দিয়ে এগুলো হবে। ওই ঘোড়ার পিঠে গুলো তো বেদ পুরাণ, তখন তো এগুলোই চলতো, কিন্তু এখন হচ্ছে এআই জেনারেশন, জেমিনাই জেনারেশন, আর কি কি সব জেনারেশন আসছে। তো এখানে কিন্তু ব্রেন গেম দিয়ে সব হয়, তো ব্রেন গেম দিয়েই হবে। বলে যে প্রত্যেকটা যুগেই তারা জন্মাচ্ছে কিন্তু এক এক রকম হয়ে, যে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু তারা জন্মাচ্ছে। যেরকম একজন বড় মাপের একজন লেখক বলেছেন যে তুমি কি ভেবেছো যদি ভীষ্ম পিতামহ আমাদের সামনে এখন আসে তো সে কি ওই রথে আসবে? সেও কোনো টি শার্ট পরা হতে পারে, তুমি চিনতেই পারছো না, কোনো বুড়ো ভদ্রলোক, সে জুতো পুতো পরে এমন করে বসে থাকবে তোমার পাশে যেন তুমি তোমার মতনই কেউ, কিন্তু সে কিন্তু হতেও পারে ভীষ্ম পিতামহ। উনি বলছেন, যিনি আর কি অনেক বই টই লিখেছেন, নামটা মনে পড়ছে না আমার, হি ইজ ভেরি ফেমাস ইন বম্বে। উনি অনেক গল্প লিখেছেন, গল্পগুলো মুভিতে স্ক্রিপ্টেড হয়ে গিয়েছে, ওনার নামটা মনে পড়ছে না। ঠিক আছে, চশমা পরে, সবসময় বলে আই এম আ হাউস ওয়াইফ। ওনার নামটা মনে পড়ছে না, আমার ভীষণ ভালো লাগে ওনার কথাগুলো শুনতে। উনি বলেছেন এই কথাটা। না, যুক্তি আছে, কারণ প্রত্যেকটা যুগে আমাদের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হচ্ছে। ও হাউস ওয়াইফ বলেনি, হাউস হাজবেন্ড। না, আমি যেটা বলছি প্রত্যেকটা যুগে আমাদের অ্যাপিয়ারেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে। তুমি সত্য যুগে যা আমাদের কিন্তু ফিজিক্যাল লুকস অনেক লম্বা চওড়া ছিল, তারপর আস্তে আস্তে যত মানে যুগ চেঞ্জ হচ্ছে আমাদের হাইট ছোট হয়ে যাচ্ছে, আমাদের লাইফ স্প্যান ছোট হয়ে যাচ্ছে। তখনকার লাইফ স্প্যান অনেক বেশি ছিল, 5000 এই টাইপের ছিল। আমাদের এখানে এখন তো 60-70 গিয়ে আমাদের লাইফ স্প্যান শেষ হয়ে যাচ্ছে।
আস্তে আস্তে আমাদের যুগের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চেহারারও পরিবর্তন হচ্ছে, আমাদের ড্রেসেরও পরিবর্তন হচ্ছে, তো এখন আরো চেঞ্জেস হচ্ছে এখন অনেক কিছু। তো এটা তো যুগের পরিবর্তন নিয়ে আসছিলাম। তো এক্সিলেন্ট একটা ঘটনা তুমি বললে, তুমি আমাকে আরেকটা ঘটনা বলবে বলছিলে, সেটা যদি একটু বলো এবার। ওইটা কিন্তু একদমই আলাদা। ওটা ইট ইজ নট ডিপিএলআর, ইট ইজ নট পিএলআর, ইট ইজ নট মেডিটেশন, ইটস নাথিং বাট ইটস আ গ্রেট থিং। কিরকম, যখন আমাদের 9/11 হয়েছিল, আমাদের বম্বে তো মানে কাঁপিয়ে দিয়েছিল। বম্বেতে যে জিনিসগুলো দেখছিলাম আমরা কেঁপে গিয়েছিলাম। তখন ছত্রপতি শিবাজি যে স্টেশন, ওটা তো মেইন স্টেশন, ওটা একটা শর্ট ফর্ম ওরা বলে, ওটা মনে পড়ছে না। তো সেখানে তো মানে যে কাণ্ডগুলো ঘটেছিল সেটা নেওয়ার মতন নয়। আন্ধাধুন্ধ ফায়ারিং হয়েছিল। তখনই যখন হচ্ছিল না, তখনই মনটা খুব খারাপ হয়েছিল যে যদি কোনোভাবে হেল্প করা যেত। সেটা কিন্তু এক ফ্র্যাকশন অফ সেকেন্ডসে কত বছর আগে আমার মাথায় এসেছিল। জাগৃতি কিন্তু আমার বাবার মৃত্যুর পরে হয়েছে, কিন্তু এটা অনেক আগে এসেছিল। তো গত বছর জানুয়ারিতে আমি আমার এক স্কুল ফ্রেন্ড, শি ইজ অলসো সেলিব্রিটি, ওর নামটা নিলেও মাইন্ড করবে না, শ্রদ্ধা জয়সওয়াল। ওকে সবাই ওখানে ও ইয়ে করে, 20-21 বছর বয়স, 20-21 বছর ধরেও সিরিয়াল করে, মুভিও করেছে, মহেশ ভট্টের মুভিও করেছে। তো ও আমার বেঞ্চমেট, মানে আমরা মারপিট করতাম এরকম স্কুলে, একই স্কুলে। ও বলেছে যে তুই চলে আয় আমার কাছে, 1-1.5 মাস থাক, ফ্রিতে সার্ভিস দে, ছড়া নাম। বম্বেতে যদি তুই ক্লিক করে যাস তোর চিন্তা নেই। তখন আর কি কোনো কিছু শুরুই করিনি আমি, শুরু করিনি ইন দ্য সেন্স এমনি ট্যারো কার্ড রিডার তো আমি তখন বাড়িতে মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে করছি, নট টেকিং এনি পেমেন্ট, এরকম রেকি করছি, নট টেকিং এনি পেমেন্ট, যেটা হয় আর কি। প্রথম 3 বছর ফ্রি দিয়েছি আমি, সেই সময় কথা বলছি, গত বছর জানুয়ারি। তখন আমি গিয়েছি ওখানে, আমার কিন্তু মাথা থেকে আউট হয়ে গিয়েছিল যে আমি এটা ভেবেছিলাম গত কয়েক বছর আগে যখন ওখানে ঘটনাটা ঘটেছিল। যখন আমার গায়ে কাটা দিচ্ছে, যখন আমি ওই ছত্রপতি শিবাজি স্টেশনে ঢুকছে ট্রেন, আমাকে বাবা মনে করিয়ে দিয়েছেন যে ইউ হ্যাড সাম সর্ট অফ ডিজায়ার, ড্রিম টু ডু সামথিং ফর দ্য লস্ট সোলস। হ্যাঁ, আমার মনে পড়ে গিয়েছে, কিন্তু আমি জানতাম না কিভাবে করব। তো করতেই হবে, তখন আবার এসে গিয়েছে করতেই হবে। তো বললো তুই নেমে হাঁটা দিবি না, কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়া। মানে হেঁটে সবাই বেরিয়ে যাচ্ছে, আমাকে বলছে তুই হাঁটা দিবি না, একটা জায়গায় গিয়ে দাঁড়া। তুই মানে এটা তোমাকে এখন বিলিভ করো বলবো না, তুমি জানো যে এগুলো হয়। আওয়াজ পাচ্ছি যে সবাই তো জানে বাবা বাবা কানেক্টেড উইথ মি, এটা তো সোল লেভেলে জানা আছে। বাবা বাবা করে একদম, আর না ভাগম দৌড় যে আওয়াজগুলো, ফায়ারিং এর আওয়াজ অব্দি পেয়েছি। মানে ওই পোর্টালটা খুলে দিয়েছে বাবা, ওই পোর্টালটা ওই কি হয়েছিল পুরো খুলে দিয়েছে। আর আমি তোমাকে বলেছি যে দুটো পোর্টাল মিক্স হয়ে গিয়ে আমি দেখতে পাই, যেটা বাবার কৃপা। আমি দেখতে পাচ্ছি যে যেগুলো দেখিয়েছে না মুভিতে, তার থেকেও বেশি হয়েছে যেগুলো দেখেছি আমি ওখানে। মানে এখান দিয়ে ছুটে বেরিয়ে গেল, মানে তোমাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, করে চেঁচাচ্ছে, ওইদিকে ফায়ারিং হচ্ছে, এদিকে লুকিয়ে যাচ্ছে, ওইদিকে কেউ পড়ে যাচ্ছে, কেউ সমস্ত দেখছে, এবং সবাই বলছে বাবা বাঁচাও, বাবা বাঁচাও, আমাদের বাঁচাও, বাবা বাঁচাও, বাবা, এই করে যাচ্ছে। শোনো, টেলিপ্যাথিতে ওরা বাংলা বলছে না হিন্দি বলছে দেখার দরকার নেই, কিন্তু ভাষা কিন্তু কানেক্টেড হয়ে যায় থ্রু টেলিপ্যাথি। সোলসরা সব ভাষা জানে কি করে, থ্রু টেলিপ্যাথি। তো আমি বুঝতে পারছি আমার ভাষায়, কারণ আমি ওটাতে কাস্টম। তো আমি একদম চোখ দিয়ে জল পড়ছে আমার, কিন্তু আমি নিজেকে আলাদাভাবে একটা জায়গায় আটকিয়ে দিয়েছি যে এখানে যেন কেউ দেখতে না পায়, কারণ কেউ তো বুঝবে না, আমি তো চোখ বন্ধ, জাস্ট বাচ্চাটাকে আর লাগেজটাকে ধরে আছি যাতে হারিয়ে না যায় আমার ছেলে। ও না, সরি, আমার ছেলে না, আমি একাই গিয়েছিলাম, সরি, আমি জাস্ট লাগেজটা ধরে আছি যাতে লাগেজ না হারায়। চোখ বন্ধ করে পুরো দৃশ্য দেখে যাচ্ছি কি হয়েছিল, ছোটাছুটি, রক্ত ছিটকে পড়ছে, কেউ বাবা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে, মানে জানো না, মানে পার্শ্ববিক ঘটনা ঘটেছিল। তখন আমি বললাম বাবা এবার ইট ইজ দ্য রাইট টাইম, ইউ আর হিয়ার, ইজ দ্য রাইট টাইম টু গিভ দেম মোক্ষা, প্লিজ। ওরা আটকে গিয়েছে, ওদেরকে এখন বের করতে হবে, বলে এই জন্যই তো তোকে মনে করালাম। এমনি এমনি তুই তো ভুলেই গিয়েছিস, যেটা আমাদের দোষ, আমরা ভুলে যাই। তো তখন কানেকশনটা দেখো, আমাকে কিন্তু বম্বে নিয়ে গেছে শ্রদ্ধার জন্য না, আর আমার নিজের জন্য না, এই কাজটার জন্য, যেটা 2024 জানুয়ারিতে হয়ে গিয়েছে। তখন দেখলাম বাবার কাছে সবাই, মানে আমি বাবাকে দেখছি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন,
ঠিক আছে, একটা উঁচু কোনো জায়গায় বাবা দাঁড়িয়ে আছেন উইথ হিজ ত্রিশূলা, সবাই না বাবাকে ঘিরে ঘিরে আছে, এটা বুঝতে পারছি, এবং ধীরে ধীরে অ্যাড অন হচ্ছে, ধীরে ধীরে মানে আরো যেন সোলস আসছে 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 আসছে, করতে 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 দেখলাম বাবার থেকে ভাইব্রেশন ছড়িয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু প্রথম মুক্তি যেটা আমি দেখেছিলাম, সেটা এতদিন আমার মনে পড়েছে, যেটা বলবো, এটা কেউ জানে না। দেখলাম গোল্ডেন ডিভাইন ব্রাইট লাইট ছড়িয়ে গেল, এবং স্টেশনের মাথার উপর দিয়ে এরকম করে গোল্ডেন সোলস গুলো উপর উঠে যাচ্ছে, মানে মুক্তি পেয়ে যাচ্ছে, মুক্তি পেয়ে গেল, উপরে এরকম করে উঠে যাচ্ছে, মানে পরপর পরপর বিলীন হয়ে যাচ্ছে। আমি ফটাক করে আমার ছেলেকে ফোন করেছি, ছেলে ঢাকাতে তখন, বড় ছেলেকে। আমি বললাম, মাম্মাম ক্যান ইউ সি সামথিং, ভিডিও কলিং করেছি, ক্যান ইউ সি সামথিং, তুমি ঠিক করে দেখে বলো। বললো মা, ও তো বললাম যে ও খুবই ও জানে সবকিছু, কিন্তু ও পাত্তা দেয় না। বললো মা, আমি দেখছি স্টেশন তো, স্টেশনের মাথার উপর দিয়ে গোল্ডেন গোল্ডেন কি উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। আমি ইয়েস, এখানে সবাই মুক্তি পেলো আজকে, যতজন মারা গিয়েছিলেন সবাইকে বাবা মুক্তি দিয়ে দিলেন। বিগ টাস্ক, বিগ টাস্ক ভুলে গেছিলাম। তো আমার ছেলে যখন জিনিসটা বললো, তখন আমি বাকিটা ডিসক্রাইব করলাম ওকে, যে এইটা হয়েছে। এবং আমি ওকে যখন ফোন করছি, তখন যে বাইরে বেরিয়ে যে শাটল ট্যাক্সিস গুলো হয়, ওখানে দাঁড়িয়ে কিন্তু আমি দেখে যাচ্ছি হ্যাঁ জিনিসটা হয়ে যাচ্ছে। এবং বললো মা, হয়েই যাচ্ছে, কিন্তু এখনো থামেনি। ও বলছে মা, এখনো কিন্তু থামেনি। আমি ততক্ষণ অব্দি ওয়েট করছি, ততক্ষণ না থামে। প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট কত সোলস ছিল একবারে, যে তাদের যেতে এত সময় লেগেছে, মানে বাবাকে ছুটছে চলে যাচ্ছে উপরে, ছুটছে উপরে চলে যাচ্ছে, গোল্ডেন গোল্ডেন সব এরকম, যেরকম হয় না জিনের নিচটা যেরকম দেখো না, ওই টাইপের দেখছি, গোল্ডেন 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 হয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে, মানে হাওয়ার মধ্যে মিক্স হয়ে গেল, মানে মেঘের মধ্যে চলে গেল। প্রায় 15-20 মিনিট পরে আমি বললাম, দেখ তো আর দেখা যাচ্ছে? তো আমি ওকে ভালোবেসে মাম্মাম ডাকি, মাম্মাম দেখা যাচ্ছে? বলে না, মা দেখা যাচ্ছে না। তাহলে এইবার আমি রওনা হব। ওখান থেকে তারপরে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম, 1.5 মাস মতন ছিলাম, খুব ভালো কাজ করেছিলাম। তারপরে অ্যাস্ট্রোটকে পাই। আচ্ছা, তাই বলবো যে আমার শুরুতে হয় না যে ভগবান কোনো ফ্রেন্ড পাঠিয়ে দেন, তো আমার বরকে মানে ইয়ে করা, মানে ভাইয়া আপ চিন্তা মত করো ম্যাম না, যেটা হয় না যে এত দূরে যাচ্ছে, ও পারবে কিনা, কখনো যায়নি, ওকে কনভিন্স করে আমাকে ওখানে নিয়ে আমার দেখাশোনা করে, কোনো টাকা খরচ হয়নি আমার। বম্বেতে 1.5 মাস মতন থাকা, একটা টাকা খরচ হচ্ছে না। তখন আমি ভাবছি, না একটু সবজিটা কিনে দিই, বলে কোনো দরকার নেই, আমি আছি তো। এইরকম ফ্রেন্ড ভগবান পাঠিয়ে দিয়েছেন, যে মানে স্কুলে ক্লাস 5 থেকে আমাদের ফ্রেন্ডশিপ, সেই ওর পাথটা কি ছিল, একটা কাজ ছিল আমার জন্য, সেটা এটা ও আমাকে নিজেই বলেছে। আর ও কিন্তু সাই বাবার খুব ক্লোজ, ও মালা খুব ভালো জপে, আচ্ছা, ও মালা জপে আনসার দিয়ে দেয়। তো বলে যে আমার এই কাজটাই ছিল লাস্ট তোর জন্য, এরপরটা তুই তোরটা বুঝবি, আমার কাজ, আমার এপিসোড তোর লাইফ থেকে কিন্তু শেষ। কি সাংঘাতিক কথা! এবং আবার কাটা দিচ্ছে, এই কাজটার সাথে কি কি কাজ যে মিক্স, সেটা তো আমরা স্কুল লাইফে কোনোদিন ভেবেছি, কিন্তু মিক্স ছিল, সেইটা পূরণ হলো। এবং এমন ভাবে হয়েছে যে তারপরে আমরা আবার ভাইব্রেশনটা চেক করি, যে এবার চেক করছি দেখি কোনো কষ্ট আসছে কিনা ভিতরে, আমরা চেক করি, কোনো কষ্ট নেই, ঠান্ডা। তারপরে যখন ফিরছি 1.5 মাস পরে, ওই ছত্রপতি শিবাজি স্টেশন দিয়ে ফিরতে হবে, আমি কিন্তু ওখানে দাঁড়িয়েছি, দেখি তো কোনো আওয়াজ পাচ্ছি কিনা, কোনো আওয়াজ নেই, পুরো ঠান্ডা। আমাদের কথাবার্তা আওয়াজ আসতে পারে, কিন্তু কেউ দৌড়চ্ছে না, কেউ চেঁচাচ্ছে না, কেউ বলছে না বাবা বাঁচাও, নো ওয়ান। তাহলে ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এক্সিলেন্ট, এক্সিলেন্ট ঘটনা। এটা নিয়ে শুরু, এখন তো এরকম না, তোমার জানি এখান থেকে শুরু। হ্যাঁ, অনেকে তো তোমার জার্নির ব্যাপারে তো জানে না, যে তুমি কি করে অ্যাস্ট্রোটকে এসেছো। হ্যাঁ, দিস ইজ আ বিগ রিভিল, এটা আমার চ্যানেলে হলো। শ্রদ্ধার নামটা নিলাম ও কারণে আমি, এবং ইয়েস দ্যাট শি কনভিন্সড মাই হাজবেন্ড, তাই জন্য আমি যেতে পেরেছিলাম। তো আই উইল ডেফিনেটলি থ্যাঙ্ক মাই হাজবেন্ড, আর আমার বাচ্চাদেরকেও দেখেছিল বলে আমি যেতে পেরেছিলাম, সো আই এম গ্রেটফুল টু হিম। বাট শ্রদ্ধা যে এপিসোডটা আমার সাথে ছিল, ইট ওয়াজ দিস, যেটা ও জন্ম নিয়েছিল এটা পূরণ করার জন্য, ও করে দিয়েছে। না হলে আমাদের প্রত্যেকের জন্মের পিছনে একটা করে রিজনস এন্ড রেসপন্সিবিলিটিস থাকে। তুমি জন্মেছো কিছু কর্মের জন্য, তোমাকে সেটা ফুলফিল না করা অবধি তুমি যেতে পারবে না। এভরিওয়ান, মানে আমারও হয়তো সেরকম ডেস্টিনি আছে, যে আমার আসার কারণটা হচ্ছে কিছু, সেটা হয়তো থ্রু মাই জার্নি আমি আস্তে আস্তে জানতে পারবো যে আমার জন্মের পিছনে কারণটা কি। প্রত্যেকের জন্মের পিছনে কিছু না কিছু একটা কারণ থাকে, নাহলে কেউ জন্মায় না। কেউ আগে বুঝে যায়,
কেউ মৃত্যুর ডেথ বেডে বোঝে, কিন্তু বোঝে, আর যখন বোঝে তখন খালি ক্ষমাই চায় যে আমি কেন করলাম না, সেই জন্যই আবার জন্মাতে হয়। তো আমি বলবো সবাইকে যে স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়ার চেষ্টা করুন। আমরা পড়াশোনা তো করেছি, ঠিক আছে, মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু আমার কি কাজে লাগছে? মাস্টার্স লাগছে না, ঠিক আছে। আমি কাউকে গিয়ে বলবো না যে আমি মাস্টার্স করেছি, না। কি কাজে লাগছে? স্পিরিচুয়ালিজম। আমাদের যদি স্পিরিচুয়াল গাথাটাই ঠিক থাকে, তাহলে আমাদের 3D ওয়ার্ল্ডে কোনো কর্মা হবে না, আমরা ভালো থাকবো। যেটা আমরা ডেথ বেডে গিয়ে বুঝি, সেটা এই বয়সে যদি বুঝে যাই, নাথিং লাইক দ্যাট। ঠিক ঠিক ঠিক, অসাধারণ লাগলো তোমার সঙ্গে অনেকদিন পরে একটা পডকাস্ট করে। আমি তোমাকে একটা ছোট ইনসিডেন্ট আমি এটা শেয়ার করছি আমার সঙ্গে। আমি রিসেন্টলি থাইল্যান্ড গেছিলাম ঘুরতে, তো আমি নিজে ফিল করতে পারছিলাম যে আমি যখন মানে ইন দ্য জার্নি থাইল্যান্ড যখন যাচ্ছিলাম, এটা একটা আমি একটা সিরিজ বানাচ্ছি বেসিক্যালি ইউটিউবে। আমার একটা আলাদা চ্যানেল আছে, সেখানে আমি হাউ ইন্ডিয়ান শুড ট্রাভেল ইন থাইল্যান্ড অ্যাট চিপেস্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল, আমি এটার উপরে একটা পুরো এন্টার একটা সিরিজ বানাচ্ছি। মানে কোথায় শপিং করবে, কোথায় খাবার খাবে, কিরকম জায়গায় থাকবে, ব্যাকপ্যাকার্স যদি, আমি তো সোলো যেতে বেশি পছন্দ করি, কারণ আমি ওই সোলো ট্রাভেলিংটাকে বেশি প্রেফার করি নিজের কাছে, মানে নিজের ফ্রিডম নিয়ে আমি নিজে ঘুরবো। তো ওটা করতে গিয়ে আই ওয়াজ এক্সপিরিয়েন্সিং যে নেগেটিভ আর পজিটিভ এনার্জির যে লড়াই, এইটা আমি মুখোমুখি হয়েছি। যেরকম হয়েছে, প্রথমে হঠাৎ করে আমি ডিসাইড করে আমি থাইল্যান্ড যাবো। আচ্ছা, এবার এয়ারপোর্টে গিয়ে আমার সঙ্গে একটা অন্যরকম সিন ক্রিয়েট, আমাদের কলকাতা এয়ারপোর্ট। আমি গিয়েছি, ওখানে গিয়ে যখন চেক ইন ফেকিং করছি, তখন চেক ইন হয়ে যাচ্ছে। যে মেয়েটা ছিল, সে মেয়েটা খুব হেল্পফুল। আমি গিয়ে বললাম আমার উইন্ডো সিট লাগবে, সে সবকিছু জানেন সত্যি। লাস্ট আমার পাসপোর্ট যখন সোয়াইপ করছে, আমার পাসপোর্টে আমার নাম নিচ্ছে না। নেগেটিভ ফোর্সেস আর স্টপিং মি, ঠিক আছে, রেস্ট্রিকশনস। তারপর কি করবো? তারপর ওরা বললো যে এই প্রসেস ফলো করো, নামে হয়তো কোনো প্রবলেমস আছে। নাম যখন যতবার চেক করছি সিস্টেমে, আমার নাম ঠিক দেখাচ্ছে। ওদের সিস্টেমে যখন দেখছে আমার নামের পিছনে একটা কমা বসে গেছে। আচ্ছা, এটা প্রায় 15 মিনিট ধরে চলো। লাস্টে গিয়ে ওদেরকে বললাম যে ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, আমার নাম ঠিক আছে। বরাবর উইদিন 5 মিনিটস আমার নাম আবার ঠিক হয়ে গেল, আমি পেয়ে গেলাম। আচ্ছা, সকাল সকাল পৌঁছে গেলাম ওখানে গিয়ে আবার একটা বাধা হলো। সেটা হচ্ছে যে একটু টু আর্লি পৌঁছে গেছি। এবার আমার হোটেলের চেক ইন হচ্ছে দুপুর 2টোয়, আমি ভোর 5টায় পৌঁছে গেছি ওখানে। এবার 2টো থেকে 5টা আমি কি করবো? সারা ঘুমাইনি। তো যাই হোক, সেটার একটা এপিসোড, একটা ফাইটিং ছিল। যেদিনকে ফিরছি আমি, সেদিনকে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আমি নিজেও জানতাম। বাধা। ঠিক আছে, এদিকে কিন্তু আমার ভিডিওগ্রাফি বলো, তুমি জানো না, মানে কোনো মেল তো চলে আসে। হ্যাঁ, মেল এসছে, কিন্তু আমি চেক করিনি, বিকজ আই ওয়াজ সো ইন ডুইং ব্লগ। তারপর ওখানে পার্টি, বিকজ আমি পার্টি হোস্টেলে ছিলাম, একটু হিপি লাইফস্টাইল আমার পছন্দ। তো আমি আমার ওইখানকার যা বন্ধু বান্ধব ছিল তাদের করতে করতে এয়ারপোর্টে এসে পৌঁছালাম, এসে দেখছি ক্যান্সেলড ফ্লাইট। আচ্ছা, এবার কি করবো? তারপরে ওখানে গিয়ে আবার কথা বলে টলে ইন্ডিয়া ফোন করা থেকে শুরু করে ফাইনালি আবার একটা নতুন ফ্লাইট করতে হলো, সেটা আবার রাত্রিবেলা। আমি এবার আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্স হচ্ছে যে আমি সারাদিনটা থাকবোই করে, বিকজ ইটস ভেরি আনপ্ল্যান্ড। ঠিক আছে, কি করে কাটাবো? দ্যাট ওয়াজ লাইক আ হিস্ট্রি। মানে আমাকে একটা পজিটিভ ফোর্স বারবার আমাকে হেল্প করে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, আর একটা নেগেটিভ ফোর্স বারবার আমাকে আটকাচ্ছে। আলটিমেটলি রাত্রিবেলার ফ্লাইটে আমি ইজিলি বাড়ি চলে আসি। তোমার একটা, যেটা আমাকে শ্রীকৃষ্ণ এইমাত্র বললেন, তোমাকে আটকানো হয়েছিল, তোমার যে ভাইব্রেশনটা, সেটা একটা কোনো কাজে লাগছিল। হ্যাঁ, সেই কাজটা তখন শেষ হয়নি, তুমি ফিরতে পারোনি। ওই কাজটা শেষ হওয়ার পর অ্যালাউড হয়েছে বলে ফিরেছো। কোনো একটা, তুমি জানো না হয়তো বা, অনেক সময় আমরা জানি না, আমাদের, তুমি না, তোমার হায়ার সেলফ, সে কিন্তু কাজটা করছে। তার আরো একটা দিন লাগতো বা আরো কয়েকটা ঘন্টা লাগতো। তো শুরুটাও সেরকম যে তুমি আরো কয়েকটা ঘন্টা পর পৌঁছলে তার কাজটা শুরু হবে, সেই জন্য ওখানে বাধা। আর ফেরার সময়ও যে তুমি কয়েকটা ঘন্টা আরো থাকলে তবে কাজটা শেষ হবে, তোমার হায়ার সেলফ শেষ করবে, সেই জন্য বাধা। আমাকে বোঝালো। আলটিমেটলি প্রপারলি একটা হোটেলে থাকলাম পুরো দিনটাকে, মানে ঘুমিয়ে, মানে সারা তো ঘুমাইনি। ভোরবেলা ফ্লাইট ছিল 5টার সময়, আমি 1:30টার সময় এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো কোনো মতে, মানে যখন রাত্রিবেলা এবার বাড়ি ফিরবো কি করে? এবার সব থেকে বড় প্রবলেম হচ্ছিল আমার, যে ওদেরকে যখন বললাম, ওরা বলছে আমরা ফ্লাইট রিস্কেডিউল করে দেবো। আমার সঙ্গে সুশোভন থাকে, সুশোভনকে বললাম তুই একটু ফোন কর, কারণ ওখান থেকে আমি ফোন করতে পারছি না ইন্ডিয়ান নাম্বারে, কারণ ওখানে থাইল্যান্ডের নাম্বার। তো ফোন করে বলছে 4 দিন পরে তোমার ফ্লাইট। আর এবার 4 দিন আমি থাকবো কি করে? আই ক্যানট অ্যাফোর্ড টু স্টে 4 days। আলটিমেটলি ফ্লাইট কাটতে যাচ্ছি, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফ্লাইট ফুল। কারণ কি, যত প্যাসেঞ্জার আছে তারাও তো রিটার্ন করছে।
কোনো ফ্লাইট পাচ্ছি না তারপরে আলটিমেটলি মাথা ঠান্ডা করে দেখলাম যে আরেকটা এয়ারপোর্ট ট্রাই করি, কারণ এই এয়ারপোর্টে আমি পাবো না। তো ওখানে ডনমিং বলে একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্ট থেকে ট্রাই করলাম, রাত্রিবেলা পেলাম। যদিও বা অনেক টাকা আমার গেছে সেই রাত্রিবেলা, সেটা করলাম, স্মুথলি বাড়িতে চলে আসলাম ভোর রাতে। ওই যে বললাম না যে তোমার হায়ার সেলফ যে কাজটা করছেন সেটা সময়টা পুরো ওই অবধি লাগতো, ওই জন্য তোমাকে আটকে দিয়েছে। মেবি হয়তো আমার ব্লগটা আরো ভালো করে কমপ্লিট হলো। একটা বুঝতে পারছি না, আমার শ্রীকৃষ্ণ আমাকে যেটা বললেন আমি তোমাকে বলে দিলাম, কারণ তোমার হায়ার সেলফ তার সাথে, তো তার কোনো কাজ এরকম পড়ে। হ্যাঁ, আমাদের হায়ার সেলফ ভাববেন না যে বসে আছে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাকে মনে করিয়ে দিলেন, থ্যাংক ইউ। আমি এটা আজকে রিয়েলাইজ করেছি বলে আমি বলেছি যে এটা রিয়েলাইজ করেছি, আর তখন বলে ও তুই রিয়েলাইজ করেছিস, আচ্ছা এরকম। আমরা বলি না আমাদের হায়ার সেলফ ডিভাইন প্লেনে থাকে, হায়ার সেলফ আমাদের সহস্রারে থাকে, which is out of the body। ঠিক এই চক্র হচ্ছে হায়ার সেলফের চক্র, যেখানে 7 নম্বর চক্রতে গিয়ে মিট করা হয় না কুণ্ডলিনী মা, তখন বলে না যে সেখান থেকে আমরা ডিভাইনের সাথে কানেক্টেড হই। হায়ার সেলফ ইজ কানেক্টেড উইথ ডিভাইন। তারা কিন্তু পিওর সোলের ভাগটা, আমরা কিন্তু বডিটা, যেটা ইম্পিওরও হতে পারে, যেটা আমাদের ইচ্ছে, আবার পিওরও হতে পারে আমাদের ইচ্ছে। আমাদের সহস্রারে হায়ার সেলফ থাকেন, তাই জন্যে কিন্তু আমরা যখন এখানে আমাদের কনসিয়াসনেসকে যখন এখানে নিয়ে যাই, ঠান্ডা হয়ে পুরো বুঝতে পারি ঘুরছে। আগে মানে প্রিলিমিনারি স্টেজে তো আমরা বুঝতে পারতাম বডির পুরো জায়গায় চক্র ঘুরছে, এখন তো অভ্যেস হয়ে গেছে, এখন এভরি টাইম ভেরি মেডিটেটিভ। আমাদের হায়ার সেলফ থাকে সহস্রারে, সেখান থেকে কথাবার্তা হয়। যদি তোমার বডি হায়ার সেলফের সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে ইউ আর অলওয়েজ ইন ইয়োর সহস্রারা। দ্যাট ইজ কল্ড বডি, মাইন্ড এন্ড সোল গেটিং কানেক্টেড উইথ দ্য ডিভাইন সেলফ, মানে উইথ দ্য হায়ার সেলফ। বুঝেছো? হায়ার সেলফ stays with you but not inside your body, তো বাইরে থাকছে। কারণ দেখবে এই যে অনেক সময় আমরা প্রচন্ড বিপদে পড়ে যাই, ছোটবেলায় দেখবে খুব বিপদ, কি করা যায়, হট করে ঠিক হয়ে গেল। সবসময়ই হয়, অলওয়েজ উইথ ইউ একটা পার্সেন্টেজ দিয়ে দেয় যে তুই 5% নিয়ে জন্মেছিস, 95% আমার কাছে, 2% দিয়ে দিলাম, সার্ভাইভ করে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম বাবা চলে যাওয়ার পরে মারাত্মক ফেস গিয়েছে। I was just doing মেডিটেশনও কাঁদতে করতাম যে মা আমি কি করছি নিজে জানি না, যা নাও তুমি নিয়ে নাও। কিন্তু এই যে উইদাউট মেডিসিন আমি যে সার্ভাইভ করেছি, বাবা চলে যাওয়ার 8 মাস পর মা চলে গেল, তারপরে করোনাতে এখানে আটকে গেলাম 2 বাচ্চা নিয়ে, সব মিলিয়ে যে ফেসটা গিয়েছে, ট্রিমেন্ডাস একটা ইউ টার্ন আমার লাইফের। প্রচন্ড পেইন দিয়ে যে বেরিয়েছি, তখন আমার হায়ার সেলফ আমাকে মারাত্মক হেল্প করেছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার। উনি যদি না থাকতেন, আমার হায়ার সেলফ, উনি যদি আমার হায়ার সেলফ না হতেন, আমি বোধহয় সার্ভাইভ করতে পারতাম না। একমাত্র তিনি ছিলেন বলে আমি সার্ভাইভ করে গিয়েছি। এবং শুধু মেডিটেশনের থ্রু দিয়ে, কখনো পিলস খাইনি, ওই যে কি পিলস গুলো বলে না, ওই যে টেনশন কমায়। আমার বড় দাদাকে কিন্তু টেনশনের পিলস খেয়ে টেনশন কমাতে হয়েছে, আমি শুধু মেডিটেশন দিয়ে বেরিয়ে গেছি। এবং এটা টাইম টেকিং, কিন্তু আমার পিলস লাগেনি, সেই জন্য শরীর ঠিক আছে বলতে গেলে। বুঝতে পারছো যে হায়ার সেলফ কি জিনিস, সেটা আমি আজকে রিয়েলাইজ করেছি যে কোথায় থাকেন। অনেকে হয়তো বা জানে, কিন্তু আমি আজকে জানতে পেরেছি। যখন আজকে জানতে পেরেছি, বাবাকে বলেছি, বাবা আমি কিন্তু সবাইকে জানাবো। ঠিক টাইমে দেখো হায়ার সেলফ কিন্তু তোমাকে দিয়ে বলাচ্ছে, দেখছি আমি মনে করতে পারছি না, এইবার এইভাবে মনে করালেন, একদম চট করে পুরোটা মনে পড়ে গেল। তোমার এরকম এপিসোড করে কেমন লাগলো? আমার দারুণ লেগে, সবসময় ভালো লাগে। তোমরা প্রচন্ড প্রফেশনাল। প্রথম দিন করতে গিয়ে আমার ঘাম ঝরেছিল, ভয় পেয়ে গিয়েছিলাম, ভীষণ প্রফেশনাল। কিন্তু তোমরা জিনিসটা খুব ইজি করে দিয়েছো। তারপরে তো শ্রীকৃষ্ণের খেলা, একদম আজকেও শ্রীকৃষ্ণের খেলা, কিন্তু তার নিজের এপিসোডটা দেখো, এখানে উনি সিলেক্ট করছেন তুমি এটা এখানে বলবে, তুমি ওটা ওখানে বলবে, এই করে কিন্তু আমি আমার এপিসোডস গুলো সব হয়। এবার আমি তোমার কাছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে যাব, খুব ইম্পর্টেন্ট, যেটা আমাকে আমার অডিয়েন্সরা বা তোমার ভিউয়ার্সরা আমাকে বলেছে যে তোমাকে এবার কি করে রিচ আউট করবে, বা তোমার অ্যাস্ট্রোটকের প্রোফাইল নাম কি? আচ্ছা, আমার অ্যাস্ট্রোটকের প্রোফাইল নেম সাশা, SASHAA, ঠিক আছে? এটা আমাকে পরাআদিশক্তি মাই আমাকে নামটা চুজ করে দিয়েছেন, কিন্তু এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি অ্যাস্ট্রোটকে বুঝতেই পারছি না। আমাকে ম্যাক্সিমাম টাইম দেখবে অফলাইন। তার চাইতে আমার যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, বলে দেবো, আমি নিচে দিয়ে দেবো। হ্যাঁ, নিচে যে নাম্বারটা দাদা দিয়ে দেবেন, ওই নাম্বারে একটা জিনিস করবেন, ফোন করে অনেক সময় আমাকে নাও পেতে পারেন, কারণ আমি যদি PLR বা DPLR করি, আমি কিন্তু সুইচ অফ করে দিই ফোন। তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, ওখানে আপনি আপনার রিসেন্ট পিকচার, ফুল নেম, ডেট অফ বার্থ আর কোট আনকোট
ছোট্ট করে কি কারণে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে চাইছেন, জাস্ট এটুকু বলে দেবেন, আমি ঠিক টাইমে আপনাকে আই উইল রিভার্ট ব্যাক। নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারেই মেসেজ করবেন, কারণ কি অনেকেই আপনারা কিন্তু আমাকে ডাইরেক্টলি মেসেজ করছেন, আমাকে বলছেন আমি পিএলআর করছি কিনা। তো আমি পিএলআর করি না, আমি সবার আগে বলে দিচ্ছি, আমি পোস্ট করি চ্যানেলে প্রচন্ড। হ্যাঁ, কারণ আমার কাছে ম্যাক্সিমাম লোকেদের মানে হোয়াটসঅ্যাপ আসে যে আপনি পিএলআর করুন। ডিফারেন্স হচ্ছে আমি হোস্ট, রিনিতা গেস্ট, রিনিতা পিএলআর করে। রিনিতার যে নিচে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পর আপনারা কিন্তু রিনিতাকে ডাইরেক্টলি পেয়ে যাবেন, আর আপনাদের পিএলআর, ডিপিএলআর, ডিএলআর যেটাই দরকার আপনি সেটা ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারবেন। আর আমার যে নাম্বারটা আছে স্পেসিফিক্যালি যারা আমার চ্যানেলে পডকাস্ট করতে চাইছে, যে কোনো অকাল্ট সার্ভিসেস থেকে বা স্পিরিচুয়াল সার্ভিসেস থেকে, বা তাদের জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা যদি ঘটে থাকে সেগুলো যদি আমাদের চ্যানেলে এসে আমাদের দর্শকদের সঙ্গে যদি শেয়ার করতে যায়, সেই জন্য আমার নিচে দেওয়া নাম্বারটা রয়েছে। সেই নাম্বারটা শুধু সেই পার্টিকুলার লোকেরাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের পিএলআর, ডিপিএলআর আর ডিএলআর এর জন্য স্পেশালি নিচে দেওয়া নাম্বার আছে রিনিতা, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ডাইরেক্টলি। আর কেমন লাগলো এপিসোড এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনারা আমাদের ভিডিওকে অনেক 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 ভালোবাসা দিচ্ছেন। আর রিনিতাও ওর জন্য আমাদের সঙ্গে এসে আপনাদের জন্য স্পেশালি কিন্তু এরকম নতুন নতুন এপিসোডস করছে, যেখানে আপনারা নতুন নতুন ডিভাইন কানেকশনস, ডিভাইন কিছু স্টোরিজ আপনারা শুনতে পাচ্ছেন। তো আশা করি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আজকের এপিসোডটা দেখছেন। দেখা হবে আবার একটা নতুন এপিসোডে সামনে শুক্রবার ঠিক রাত 9টার সময়। ততদিনের জন্য গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।